ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। আজকে আমরা সাম্প্রতিক নানান বিষয় নিয়ে আলোচনা করব। কথা শুরু করতে চাই ঈদ যাত্রাকে কেন্দ্র করে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু, অ্যাডভোকেট, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। আছেন জনাব হাসনাত কাইম, অ্যাডভোকেট, তিনি সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং আছেন জনাব মুস্তাফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। জ্বালানি নিয়ে এক ধরনের সংকটের মধ্যেই ঈদ যাত্রা শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় যানজটের খবর পাওয়া গেল, মোটামুটি স্বস্তির মধ্য দিয়ে মানুষ যাচ্ছেন বলে খবর আসছে। এই অবস্থায় আসলে সরকারের তরফ থেকে যে আয়োজন ছিল এর বাইরে আর কিছু করণীয় ছিল কিনা, এবং জ্বালানির সংকট আসলে সামনে আমাদেরকে আরো ভোগাতে চলেছে কিনা জানাব দিন। হ্যাঁ, এটাই আসলে মূল সংকট। কালকে আমি অনেক রাতে ফিরছিলাম ওই মাছরাঙা টিভি থেকে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি মনে করছি যে এটা মানে রাস্তার যানজট। সেই মহাখালীর থেকে শুরু করে এই যে প্রধানমন্ত্রীর অফিস পরে যে পেট্রোল পাম্প পর্যন্ত এত লম্বা লাইন এবং ডাবল সারিতে, অবাক কাণ্ড। কারণ এক সারিতে সাইড দিয়ে থাকলে মনে করতাম যে এটা পেট্রোলের জন্য, মানে ইয়ের জন্য, কিন্তু ডাবল সারিতে এটা দেখে তো আবার রাস্তায়ও জ্যাম, ওখানেও জ্যাম। আমি এটা পুরো মানে একটা অবস্থা, একটা হসপস অবস্থা। তো এইটা যদি সংকটটা খোলার পরেও যদি এরকম অবস্থা থাকে, স্বাভাবিক, মানে এখন কোনো লিমিট নাই, এটা কেন হচ্ছে এটা মানে বোঝা যাচ্ছে না। কিন্তু ওই বোঝা যাচ্ছে যে মানুষের একটা আতঙ্ক। সবাই মানে আগে হয়তো 10 লিটার নিত, 5 লিটার নিত, এখন একদম পুরো ফুল ট্যাঙ্কি করে নিচ্ছে। এই কারণে সময় লাগছে, যার জন্য জট। আর গত কয়েক ঈদে কিন্তু মোটামুটি কিন্তু এখন ম্যানেজমেন্টে চলে আসছে। এটা যে এই সরকার একটা বৈপ্লবিক কাজ করে ফেলছে বিষয়টা তা না, বরং সেটা যদি করতে পারতো এই অন্তর্বর্তী সরকারের আমলে, সেটা হলো ঢাকা সিলেট। এটার একটা বেহাল অবস্থা। এবং ঢাকা সিলেটে এইরকম লম্বা সময়, তারপরে এই ঢাকা জয়দেবপুর এই রোড দিয়ে কিন্তু একেবারেই স্বস্তিদায়ক না, যাত্রা না। এটা আরও স্মুথ করা কিভাবে করা যাবে, তো এখন তো এই সরকারকে বলে লাভ নেই। 1 মাসের সরকার, এই ট্রাফিক ব্যবস্থাপনাটা ঠিক হবে কি না, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর ঈদ যাত্রার এই যানজটগুলি এখন আমার কাছে স্বাভাবিক মনে হয়। যেমন ধরেন কালকের থেকে শুরু হবে, আরও অন্তত 2 থেকে 3 দিন মানে হবে, এটা নর্মাল হয়ে যাবে। এটা নতুন কিছু না, এটা আমার কাছে গত কয়েকটা ঈদ, এমনকি শেখ হাসিনার সরকারের শেষের দিকেও কিন্তু এরকম স্মুথ অবস্থা ছিল, খুব একটা মানে বেহাল অবস্থা। আর এখন একেবারে বৈপ্লবিক অবস্থা, বিষয়টা সেরকম না। এটা ম্যানেজমেন্টটা তো করে আসলে কারা করে? পুলিশ প্রশাসন, লোকাল যারা এই পরিবহনের সাথে যুক্ত, তারাই মূল করে। সরকার হচ্ছে সুপারভাইজটা করে। তো এইবার সরকারের নজরটাও ছিল, এটা সত্য, নতুন সরকার যাতে কোনো রকম বদনামটা না আসে ঘাড়ের উপরে, সে কারণে শেখ রবিউল ইসলামের তৎপরতাটা আছে। বাড়তি ভাড়ার অভিযোগ তো এখনো শোনা যাচ্ছে। বাড়তি ভাড়া এটা ঠেকানো মুশকিল, কারণ এটা পুরো সিস্টেমের, এত হুট করে এই সিস্টেমটাকে মানে চেঞ্জ করা যাবে না, ফলে এটা থাকবে। এখন এটা তো সংগ্রাম, তো একটা পর্যায়ক্রমে। আমরা চাঁদাবাজির কথা বলি, এটা রাতারাতি এগুলি কি, এটা তো কি শুধু রাজনৈতিক সমস্যা, এটা সামাজিক সমস্যা। এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে নির্মূল করা সম্ভব, যতক্ষণ পর্যন্ত না ব্যাপক কর্মসংস্থান আমরা তৈরি করতে না পারবো। এইগুলো আমাদেরকে বহন করতে হবে, এটা এর থেকে নিস্তার আমরা পাবো না, এটা মানতে হবে আর কি। এমন কোনো, আমরা তো বিপ্লব দেখলাম, তো 18 মাসের বিপ্লব, সেই বিপ্লবে কি দেখলাম, সেখান থেকে কত তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হব, একটা হাঁসফাঁস অবস্থা। এখন হাঁসফাঁস অবস্থা না, এখন একটু মানুষ দেখছে উকিঝুঁকি মারতেছে, 6 মাস পরে বোঝা যাবে, তখন এখানে আলোচনার ধরনটাই হয়তো পাল্টে যাবে, নাও পাল্টাতে পারে, আরও পজিটিভ হইতে পারে। আমরা তো একটা নেগেটিভ ভাইব নিয়ে সবসময় চলবো, এটা তো কোনো কথা হইতে পারে না। কিন্তু গণমাধ্যমের কাজ, সাংবাদিকদের কাজ নিরপেক্ষভাবে, নৈর্ব্যক্তিকভাবে প্রত্যেকটা ইস্যুটাকে অ্যাড্রেস করা। এই সরকারেরও 1 মাসের মধ্যে কিছু কিছু ইস্যু তো আসছেই, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। যেমন এইভাবে স্থানীয় সরকার নির্বাচনের বদলে শুধু প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা কি সিগনিফিকেন্ট? যাক, এটা আর অন্য আলোচনা। আপাতত আমরা মনে করি যে এই যানজট বা এই পরিস্থিতিটা, এটা অস্বাভাবিক না, একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এটা বলা যায়। জি, জনাব ওয়াহিদুজ্জামান দীপু, আপনার কাছে আসি। এই যে বাড়তি ভাড়া, ক্ষেত্র বিশেষে দ্বিগুণ ভাড়ার ব্যাপারটাও থেকে গেল। সরকারের তরফ থেকে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল যে তেমনটা হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে সেই অভিযোগগুলো এখনো আসছে। এই ক্ষেত্রে কি 1 মাস খুবই অল্প সময় সরকারের কাছে কিছু প্রত্যাশা করার জন্য?
আপনাকে ধন্যবাদ এবং অনুভব করছি আজকের আলোচনার ক্ষেত্রটা খুবই সমৃদ্ধ। মোস্তফা ভাই এসছেন, খুব ভালো লেগেছে আমার। সময় তো সরকারের 1 মাস, গুনে গুনে দীর্ঘ অনাচার, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট বলতে গেলে এমন কোনো সেক্টর, এমন কোনো জায়গা, এমন কোনো অবস্থান ছিল না যা নিয়ে মারাত্মকভাবে সমালোচনা এই টেবিলে বসেই আমরা করতে করেছি। এবং তৎকালীন সময় সরকার দলীয় যারা এসছেন তারা অনেক সময় গায়ের জোরে ছাড়া অনেক কথার জবাব ঠিকমতো দিতে পারেননি। আলহামদুলিল্লাহ আজকে এখানে বসে অন্তত মোস্তফা ভাইয়ের মতো অত্যন্ত চমৎকার বিশ্লেষণধর্মী একজন বক্তার বক্তব্য থেকে চলমান সরকারকে সরাসরি আক্রমণ করার কোনো সুযোগই তৈরি হয়নি যে এখন ভাড়ার বৃদ্ধিটা এত বেশি লক্ষণীয় যে যে যা বলছে তা হচ্ছে না। সরকারের এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সড়ক, সেতু, রেল, বন্দর, মোটামুটি যাতায়াত ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 3 জন। আপনারা দেখছেন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত আর ঠিক একই সময়ে সৃষ্ট আন্তর্জাতিক পরিসরে তেল সংকট নিয়ে যে আলোচনা, এর সাথে সাথে ঈদ যাত্রার মতো একটি বিশাল যাত্রা যেখানে 1.5 কোটির উপরে মানুষ ঢাকা শহর থেকে বাইরে যাবে এবং ঢাকা শহরের দিকে অনেকে আসবে। এই ব্যবস্থাপনাটাকে একটি চমৎকার জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা যেভাবে ছুটছেন, এই 3 জন মন্ত্রী, আমাদের শেখ রবিউল আলম আমাদের খুবই পরিচিত মুখ, আমাদের অন্য 2 জন মন্ত্রী হাবিব ভাই, রাজীব, এরা সকলেই প্রাণান্তকর পরিশ্রম করছেন। সকাল বিকাল দুপুর রাত। এই এখন রেল স্টেশনে একটু পরেই দেখতে পাচ্ছি বসিলায় নতুন একটি লঞ্চের যাত্রার স্টেশন করে সেখানে, কিছুক্ষণের মধ্যেই সদরঘাটে, তারপরেই আবার তারা এসে দাঁড়াচ্ছেন বাস স্ট্যান্ডে। এই যে বিরতিহীনভাবে তাদের পর্যবেক্ষণ, মনিটরিং, এটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গি ছাড়া কোথায় কোথায় বেশি ভাড়া নেওয়া হচ্ছে এটা নির্ণয় করা কিন্তু খুব কঠিন। এর মাঝে মধ্যে যারা ভাড়া নেয় এরা তো কাউন্টারে বসে নেয়। মানুষের ব্যক্তিগত চরিত্রের একই সময় যদি পরিবর্তনের জায়গায় আমরা আনতে না পারি, যারা ব্যবসাটা করছেন তাদেরকে বলা হয়েছে যে আপনারা ব্যবসায়ীরা টিকিটের দাম যত বেশি নেওয়ার চেষ্টা করবেন আপনাদের কিন্তু সেক্ষেত্রে ক্ষতি হবে। এবার একটা জিনিস খেয়াল করবেন, যা টিকিটের হার বাড়িয়ে দিলে তাদেরকে জরিমানা করা হবে, এই জাতীয় দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু সরকার চলছে না। চেষ্টা করা হচ্ছে এই কাজটি তারা যাতে না করে, নৈতিকভাবে তাদের এই চিন্তাটা এমন একটা জায়গায় আসুক যাতে তারাও ঈদ আসলেই যাত্রীদেরকে জিম্মি করে তাদের পকেট থেকে পয়সা বের করার যে প্রবণতা, ব্যবসায়িক প্রবণতাটা যেন তারা বন্ধ করতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সার্বক্ষণিকভাবে একই সময় যেমন তার প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, একই সময় তিনি এই নৈতিক দৃষ্টিভঙ্গিগুলোকে নিয়ে মানুষকে সজাগ করার চেষ্টা করছেন, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, মানুষকে চিন্তা করার একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন যাতে সকল যারা সংশ্লিষ্ট এই বিষয়গুলোর সাথে, যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক, চালক, প্রশাসন, সকলে সম্মিলিতভাবে যাতে এই ঈদ যাত্রার সুযোগটি নিয়ে একদিকে যেমন টিকিটের মূল্য বৃদ্ধি করতে না পারে, অন্যদিকে যেমন যাত্রা নিরাপদ এবং নির্বিঘ্ন হতে পারে। আর তেল সংকটের যে প্রভাবটি পড়তে চাচ্ছিল সেই প্রভাবটি যাতে মারাত্মকভাবে আমাদের উপরে এমনভাবে আশ্রয় না পড়ে যাতে বাধ্য হয়ে যায় সবাই এই তেল সংকটের কারণে মূল্য বৃদ্ধি। এখানে যে কোটার ব্যবস্থা করা হয়েছিল তেলের ক্ষেত্রে সেটা তুলে দেওয়া হলেও অনেক জায়গাতে চাহিদা মতো এখনো জ্বালানি তেল মিলছে না বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো কিছু কিছু থাকবে না তা নয়, আমি একটু আগেই বলেছি অভিযোগগুলো যেসব সেক্টরের বিরুদ্ধে করা হয়, তেলের প্রতিটি পাম্প তো ন্যাশনালাইজড পাম্প না, এখানে গভর্নমেন্টকে আমরা দায়ী করতে পারি না। দায়ী কারা? আমরা যারা ব্যবসা করি, তেলের পাম্প নিয়ে যারা বসে আছি, প্রতিটি পাম্পে সার্বক্ষণিক মনিটর করে যে তোমার তেলের এখানে কতটুকু তোমার কাছে জমা আছে এটা দেখভাল করার মতো লজিস্টিক সাপোর্ট জনবল সরকারের এত থাকে না, নেইও আমাদের মতো দেশে। ফলে ওরা কতটুকু তেল রাখছে তাদের কাছে
এই হিসাবটা তাদের করতে হবে, তার উপরে বিবেচনা করেই তাদের দেখতে হবে যে আমরা কৃত্রিমভাবে কোনো সংকট সৃষ্টি করে আবার নতুন করে পয়সা নেওয়া বা সরকারকে বেকায়দায় ফেলা বা সমালোচনা করার মধ্যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করি কিনা। এই জন্য এটাকে ঠিক ওইভাবে আমরা নেওয়ার কোনো প্রয়োজন আমি দেখছি না। জি, ধন্যবাদ। জনাব কাইয়ুম, আপনার কাছে আসতে চাই, পাম্পগুলোতে কেউ তেল জমা রাখছেন কিনা, মজুতদারি করছেন কিনা সে প্রসঙ্গ যেমন আছে, সামনে আবার ফিরতি যাত্রা রয়েছে, সব মিলিয়ে যে যুদ্ধ এখন পর্যন্ত চলছে, যেটা থামার খুব একটা লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, আসলে দীর্ঘমেয়াদে কি আমরা বড় সংকটের মুখোমুখি রয়েছি, না যেভাবে এখন পর্যন্ত চলছে ঠিকই আছে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক বিন্দুকে, যারা শুনছেন। এই বিষয়টা নিয়ে ধরেন আমাদের এখানে যেটা আসলে মোস্তফা ফিরোজ বলার চেষ্টা করেছিল, একটা ব্যাপার হয়েছে যে আমাদের আগের সরকারের আমলেও পথঘাটের কিছুটা উন্নতি হয়েছিল, ঢাকা সিলেট বাদ দিলে, যেটা এখনো পেন্ডিং। এবং ঈদ যাত্রাটাই মানুষের অভিজ্ঞতা যেরকম হয়েছে বা সরকারও যে ধরনের ব্যবস্থা নেয়, একটা সময় যখন আসলে আমরা খুবই যানজট দেখতাম এবং তীব্র সমস্যা দেখতাম, তখন দেখবেন যে ঈদের ছুটি খুব সীমাবদ্ধ জায়গায় ছিল। 2-3 দিনের মধ্যেই আসলে ছুটিটা এবং 2-3 দিনের মধ্যে যাওয়া আসা, এরকম একটা চাপ তৈরি হইত। এখন এটাকে আসলে এটা পরিকল্পনারই একটা অংশ আমি বলবো, যে বেশ লম্বা সময় ধরে আসলে মানুষের এই ছুটিটা উপভোগ করে, আগে পরে মানুষ আসলে যাওয়া আসা করে এবং সেটার চাপটা ওই রকম 1 দিনে বা 2 দিনের চাপটা তুলনামূলকভাবে কম পড়ে সেদিক থেকে। এবং ওই যেটা বললাম যে আরও আগে থেকে বিষয়টা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ের মধ্যে এসেছিল, সেই জায়গাটা এখনো বহাল আছে। তেলের ব্যাপারটা যেটা নিয়ে আপনি কথা বলেন, এটা তো হচ্ছে যে আমি বলবো যে এর এফেক্ট আসলে যখন পড়বে আমাদের উপর, সেই সময়টার মধ্যে এখন আমরা আসলে প্রবেশ করি নাই। আমাদের মোটামুটি ধরেন এখন পর্যন্ত একভাবে আগের যা ব্যবস্থা ছিল এবং পথে ছিল, আমরা আসলে যেটা মাঝখানে পাইছি সেটা দিয়ে চালায় নেওয়ার মতো একটা অবস্থা হয়েছে এবং আমরা বিকল্প জ্বালানির ব্যবস্থা করার উদ্যোগ নিছে। সেগুলি নিশ্চয়ই আসলে এক ধরনের আমি বলবো যে সরকারের সতর্কতা এবং দক্ষতার পরিচয় দেয়। এখন ভবিষ্যতে তেলের বাজারে তেলের যে ঘাটতি তৈরি হবে এরকম তো না, সমস্যা যেটা হবে সেটা অর্থনীতিতে, তেলে হওয়ার কোনো কারণ নেই। এইটা আমাদের এখানে এখন তেল নিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে, এটা আসলে পুরোটা একটা কৃত্রিম এবং একটা আশঙ্কাজনিত ব্যাপার। এখনও বাংলাদেশ তেলের ঘাটতিতেও পড়ে নাই, তেলের অতিরিক্ত ব্যবহারের এমন কোনো সেক্টর ওপেন হয় নাই। ঈদ একটা ঘটনা হয়তো, কিন্তু এর আগে থেকেই যে আমরা আসলে ঘাটতিটার যে প্রভাব দেখলাম, এটা হচ্ছে আসলে আমাদের মনস্তাত্ত্বিক একটা সংকটের প্রতিফলন। আমাদের এখানে যেটা হইতে পারে, যেটা আপনাদেরও আসলে মিডিয়া এবং সরকারের আসলে যে আলোচনাটা করা দরকার, এটা হচ্ছে তেলের দাম যদি ঠিক রাখতে হয় তাহলে তাকে ভর্তুকি বাড়াইতে হবে, সেইটা অর্থনীতিতে এক ধরনের চাপ তৈরি করবে। আর বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে যদি তেলের দাম বাড়াইতে হয় তাহলে এখানকার উৎপাদন ক্ষেত্রে, এখানকার পরিবহন ক্ষেত্রে আসলে আরেক রকমের চাপ পড়বে, যেটা ডিরেক্টলি মানুষকে আসলে আরেক ধরনের সংকটে ফেলবে। এখন এইটা বাংলাদেশ নিজে এটা থেকে সমাধান বের করতে পারবে এরকম কোনো অবস্থা নাই। এটা একটা বৈশ্বিক যুদ্ধ অবস্থার সাথে সম্পর্কিত। সেই ক্ষেত্রে সরকারকে আসলে এই সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে এই ঘটনাটা যদি ধরেন, এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আগামী 1 সপ্তাহের মধ্যে, খুব নাটকীয় মন না নিলে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এইটার একটা পরিসমাপ্তি ঘটবে এরকম মনে হচ্ছে না এখন পর্যন্ত। যদি না হয় তাইলে আসলে বাংলাদেশ কোন পদ্ধতিতে আসলে এই সংকটটা মোকাবেলা করবে, তার অর্থনৈতিক চাপকে সে কীভাবে আসলে মোকাবেলা করবে, মানুষকে আসলে কিভাবে স্বস্তিতে রাখবে এবং এই চাপ সামলাবে, সেইটার জন্য অধিকতর ভাবতে হবে। আমরা যেইখানে চাপটা আসলে অনুভব করতেছি, চাপের জায়গাটা এখানে না, ভুল জায়গায়। এটা মিডিয়ার কারণে হইতে পারে, সাইকির কারণে হইতে পারে, ভুল জায়গায় এক ধরনের ভুল তৎপরতা আসলে আমরা লক্ষ্য করতেছি। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জানা মোস্তফা ফিরোজ আপনার কাছে। যে প্রসঙ্গের খানিকটা অবতারণা আপনি খানিকক্ষণ আগে করেছেন, প্রশাসক নিয়োগ যে দেয়া হলো সেটার ব্যাপারে এর মধ্যে জামাত এবং এনসিপির তরফ থেকে আপত্তি জানিয়ে বলা হয়েছে যে এটা আসলে যে নির্বাচন স্থানীয় সরকারে হওয়ার কথা সেটাকে প্রলম্বিত করার একটা চেষ্টা। আপনার কি মনে হয়েছে? না, তাদের বক্তব্যটা তো যথার্থ এবং সেটাই মনে হয়, এটা দরকার ছিল না। এটা মানে যে কোনো আমরা অতীতে দেখেছি যে যখন একটা সরকার নির্বাচিত হয় তখন খুব দ্রুত সময়ের মধ্যে মানে ক্ষমতার মধুচন্দ্রিমা থাকতে থাকতেই স্থানীয় সরকার নির্বাচন দেয়, যাতে ওই বিজয়ের রেশটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উপরও পড়ে আর কি। কিন্তু এবার তো অবাক কাণ্ড, এটা তো নির্বাচন একটা বিমুখ করার একটা এবং যারা মনে হচ্ছে যে অ্যাকোমোডেট করা, যাদেরকে নমিনেশন দেওয়া যায়নি, যারা পরাজিত হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। তো প্রশাসক যদি সে 3 মাসের জন্য হয়, 6 মাসের জন্য হয়, সে তো আসলে কিছু করতে পারবে না। না করতে পারলে আলটিমেটলি মানে সে যদি আবার সাধারণভাবে যদি প্রতিদ্বন্দ্বিতার জন্য দাঁড়ায়, তারই দলের অন্যরা বলবে যে না, সে তো ফেল, সে তো কিছু করতে পারেনি। আবার অন্য দলও বলবে যে তো সে 2 ধরনের একটা প্রতিকূলতার মধ্যে পড়বে। এক হচ্ছে দলের অভ্যন্তরীণ অন্য নেতারা, আবার হচ্ছে অন্য দল। তো এতে মানে আউটকামটা কি হলো, মানে বেনিফিটটা কি হলো? এক হচ্ছে যখনই কি কোনো দল একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে চলে যায়, তখন সে প্রতিটা স্তরেই চাইবে শুধু নির্বাচন, কোনোভাবেই প্রশাসক না। কারণ এগুলি তো হলো মানে এক ধরনের স্বৈরতান্ত্রিক কনসেপ্ট থেকে আসে। তো সেটা কেন করছে, আমি পুরো ব্যাখ্যাটা আমি সরকারের কাছ থেকে আসলে পাইনি। 3 মাসের জন্য বা 4 মাসের জন্য হলেও খুব মানে ব্যাহত হবে, কর্মকাণ্ড চলবে না তা তো না। মানে সেটা তো সরকারের নির্দেশনা আছে যে আমরা চালাই নিল, কিন্তু আমাদেরকে ডিকটেট করতে পারলে ঠিক মতন। আর যেহেতু তৃণমূল পর্যায়ে বিএনপি সরকার দলীয় লোকজন আছে, তারা তখন সেটাকে মনিটরিং করবে। ফলে এইটা যে এখন দেয়া হলো, দেখেন দেওয়ার মধ্য দিয়েও কিন্তু সবার মধ্যেই হবে যে আমি না কেন। দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, উদ্বোধনী অনুষ্ঠানে সংসদের আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যখন আহমেদ আজম মানে শপথ হচ্ছিল, তখন আমি একটু লক্ষ্য করছিলাম সব মানে এমপিদের চেহারা দিকে, সবাই কেমন জানি নিষ্প্রিয় হয়ে নির্বাক হয়ে দেখছে সেই মনিটরে সেই শপথ অনুষ্ঠান। হয়তো ভিতরে ভিতরে তাদের যে মানে আমার শপথটা হলো না কেন, পাশেই তো কক্ষে। তো এটা খুব দলের জন্য খুব মানে এনকারেজ দেয় না যে প্রশাসক হলো, সুতরাং ওই জায়গার তৃণমূল পর্যায়ের মানে নেতাকর্মীরা খুব উজ্জীবিত হয়ে গেল, সেটা মনে করলো না। মনে করলো যে আরে ওই তো ফেল করছে, তো ওই একটু ম্যানেজ করলো আর কি, দিল আর কি। এটা খারাপ কনসেপ্টটা। গণতান্ত্রিক রাজনীতিতে সবসময় নির্বাচন পাবলিকের কাছে ছেড়ে দেয়া, পাবলিককে স্কোপ দেয়া যে তুমি ভোট দাও, এবং আমরা ভোটের জন্য লড়াই করেছি 15 বছর। এবং দেখো আমরা জাতীয় নির্বাচনটা আমরা 18 মাস তো বসে থাকতে চাইনি, আমরা আরও আগে চাইছি, কিন্তু ইনু সরকার দেয়নি। এখন আমরা যেহেতু ক্ষমতায় বা দায়িত্বে, এখন আমরা খুব দ্রুত বেগে সব জায়গায় নির্বাচন দেব, এই মনোভাবটা থাকলে সরকারের জন্য ভালো হতো। জি, কিন্তু এটা কেন হলো না আমি বুঝতে পারছি। জনাব দিবু, আপনার কাছে ব্যাখ্যা আছে কেন এটি করতে গেল বিএনপি? না, সরকার এই ব্যাপারে তো পরিচ্ছন্ন ব্যাখ্যা দিয়ে ঘোষণাগুলো করেনি। যেটা আমরা মনে করি, আমাদের প্রেজাম্পশন যেটা এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, বিএনপির মহাসচিব একই সময় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই বোধহয় বলেছেন যে সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন খুব দ্রুততম সময়ের মধ্যে হবে। এরপরে এই নিয়োগগুলো হয়েছে। নিয়োগগুলো হওয়ার যেটা মূল থিম হতে পারে, এবং সেটাই বোধহয় হচ্ছে বলে আমাদের মনে হয়েছে, মাঠ পর্যায়ে সরকারের ঘোষিত উন্নয়ন কর্মকাণ্ডগুলো সমন্বয় করা এবং সিটি কর্পোরেশনগুলো সিটিতে তাদের সার্বিক ডেভেলপমেন্ট সহ নাগরিক সেবা দেওয়ার যে কাজগুলো করে থাকে, এইগুলো নিয়োজিত আমলা নির্ভর প্রশাসক দ্বারা আমাদের চলমান সরকারের যে গতি, চলমান সরকারের যে দৃষ্টিভঙ্গি, চলমান সরকারের প্রতিটি কার্যক্রম পরিচালনার যে ধরন, এই ধরনের সাথে ঠিক মিল খায় বলে আমার মনে হয়নি। মনে হয়েছে যে আমলাতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গি
তাদের চলার বলার কথনের আচরণের কাজ করার যে ধরন, এই ধরনগুলো একজন রাজনৈতিক নেতা বা কর্মীর সাথে মিল হবে না, আলাদা হবে। আর আলাদা হবে কিভাবে? যেমন দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকেও অফিস করেছেন, সারা দেশ আজকে ছুটি শুরু হয়েছে, তিনি আজকে অফিস করেছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি মন্ত্রিসভার বৈঠকও করেছেন, সেখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্দেশনাও মাননীয় মন্ত্রীদেরকে তিনি দিয়েছেন। এই যে যে তার কাজ করার ধরনটা, এই ধরনটা প্রভাবিত করছে মন্ত্রীদেরকেও। সুনির্দিষ্টভাবে কোনো মন্ত্রীকে নির্দেশ দেন নাই, খেয়াল করে দেখবেন যে আপনারা 9টায় ঘুম থেকে উঠে অফিসে চলে আসবেন, বলেন নাই। বাট প্রধানমন্ত্রী যেহেতু আসতেছেন, এর মারাত্মক প্রভাব সকলের মধ্যে একটা প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি করতেছে, তারা আসতে বাধ্য হচ্ছেন। আমাদের যেসব আমলারা আগে 10টা 11টা 12টায় অফিসে আসার অভ্যাস গড়ে তুলেছিলেন, অনেক সময় প্রোগ্রাম বাইরে দিয়ে সেখান থেকে নিজেদের কাজকর্মগুলো গুছিয়ে তারপর অফিসে আসতে আসতে হয়তো অনেক লোক বসে থাকতো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। এখন দেখা যায় সচিবালয়ে সকাল 9টায় গেট খোলার আগেই অনেক সরকারি কর্মকর্তাদের গাড়ির হর্ন গেটের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এ বিষয়গুলোর একটা মারাত্মক পরিবর্তন তৈরি করেছে চলমান সরকারের সরকার প্রধান প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিজস্ব কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তার দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে। আমাদের এই যে প্রশাসক যারা নির্বাচিত মনোনীত হচ্ছেন, তাদেরও কার্যক্রমগুলো ওইভাবেই উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ত্বরান্বিত করার জন্য গতিশীল হবে। এটা প্রয়োজন হয়ে পড়বে তাদের আমাদের প্রধানমন্ত্রীর সাথে নিয়োগকর্তা যিনি পারতপক্ষে, জি। তার সাথে সবাইকে তাল মিলিয়ে চলার জন্য উদ্বুদ্ধ করবে। এবং ওই যে যে বিষয়টিকে একটু আগে মোস্তফা ভাই বলছিলেন যে দেখা যাবে দলের মধ্য থেকেই, দলের বাইরে থেকেই তাদের সমালোচনাটা হবে। ইয়েস, এই সমালোচনাটা আসার ভয়টাই তাদেরকে তাড়িত করবে কত দ্রুত তারা তাদের উপরে আরোপিত দায়িত্বগুলো পালন করতে পারেন, তাদের কর্মগুলো সম্পাদন করতে পারেন, এবং যে কাঙ্ক্ষিত ইচ্ছা নিয়ে এই কথাটি বলা হয়েছে সেই কাজটি তারা করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম নির্বাচন অনুষ্ঠিত হবে, প্যারালালি এটা চলবে, কেউ না কেউ তো করবে। প্রশাসকরা করতো, এখন সরকারি দল, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিরা এই কাজটা করুক, এবং জনপ্রতিনিধিত্ব রাজনীতির মধ্য থেকেই আসবে, সেটাই তো বলা আছে। জনাব কাইয়ুম, আপনার কাছে ফিরে আসতে চাই। স্থানীয় সরকারের সংস্কার নিয়ে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে কমিশন হলো, তারা প্রতিবেদন দিলেন। নির্বাচনের আগে আসলে এই সংস্কারের স্থানীয় সরকারকে আরো কার্যকর করার জন্য কি কিছু করা প্রয়োজন? বাংলাদেশের কথা তো ছিল আসলে রাষ্ট্রেরই সংস্কার করা, যেটা হইল আসলে ফোকাসটা গেল সংবিধান সংস্কারে, এবং সংবিধান সংস্কারের পুরো বিষয়টা এখন ধরেন প্রায় ঝুলে গেল। বাংলাদেশকে যদি আপনার আসলে সংস্কারের যে স্পিরিট সেটা যদি কার্যকর করতে হয়, তাইলে 2-3টা জায়গাকে যদি আপনি চিহ্নিত করেন, তার একটা হচ্ছে একদম স্থানীয় সরকারের সংস্কার। তোফায়েল সাহেবরা কাজ করছিলেন, উনি তো আসলে এখন আর নাই, মারা গেলেন। উনি সারা জীবনই আসলে স্থানীয় সরকারের এক ধরনের কিভাবে এটা এফেক্টিভ করা যায় তার জন্য তিনি কাজ করতেছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্থানীয় সরকারের বেসিক যে সংস্কারগুলো করা দরকার বলে মনে করছি আমাদের পলিসি লেভেলে, সেইটা নিয়ে বহুদিন কথা বলছি। এখন এইটার ধরেন একটা মৌলিক জায়গা হচ্ছে যে আপনি স্থানীয় উন্নয়ন এবং স্থানীয় সেবা, অ্যাটলিস্ট স্থানীয় উন্নয়ন এবং স্থানীয় সেবা আপনি স্থানীয় সরকারের কাছে নিচ্ছেন কিনা, আর এটাকে স্থানীয় সরকার করতেছেন কিনা। আমরা যেটা স্থানীয় সরকার হিসেবে দেখি, আপনি জানেন এটা কনস্টিটিউশনে স্থানীয় সরকার বলে কিছু নাই আমাদের। আমাদের ইংরেজিতে এটা লোকাল গভর্নমেন্ট, কিন্তু বাংলায় আসলে এটা স্থানীয় শাসন। সেন্ট্রাল যে শাসন এটারই আসলে স্থানীয় ফরম্যাটে এটা হয়। সো স্থানীয় শাসনকে যদি আপনার স্থানীয় সরকারে আনতে হয়, এবং সেইটার ধরে নির্বাচন এবং নির্বাচনের পরে তাদের অ্যাকাউন্টেবিলিটি, তাদের কাজের যে ধরন, সেখানে আসলে জনগণের অংশগ্রহণ কিংবা জবাবদিহিতা স্থাপন করার জন্যে যেই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার, এবং নির্বাচনকে সামনে রেখে আসলে যে কাজগুলি করা দরকার, স্থানীয় সরকার নিয়ে আমি সরকারের এগুলি কোনো কিছুই দেখতেছি না। বরং এটা খুব মানে আমার কাছে খুব কী বলবো, এটা বিএনপির সবচাইতে গুরুত্বপূর্ণ নেতার কাছে এটা আছে, এবং এটা বাংলাদেশের সবচাইতে বড় মন্ত্রণালয়। এই পরিবর্তনগুলো আইনের মাধ্যমে করা সম্ভব একদম, কিন্তু এইটা পরামর্শগুলি দেয়া আছে, যদিও তখন এটা ইয়েতে ছিল না, কিন্তু সরকারের হাতে এটা আছে,
সরকার এগুলির সাথে, এখন যারা সরকার তারা এগুলির সাথে ছিল। তো এইটা করার কোনো লক্ষণ আমরা আসলে এখন পর্যন্ত বলতে পারি না। 1 মাস হচ্ছে টু আর্লি টু কমেন্ট, ঠিক আছে। কিন্তু এটার একটা মানে কি বলা যায় যে জনগণকে আশ্বস্ত করার একটা ব্যাপার থাকে, এবং এটা উনি ভাই যেটা বললেন এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার গেস্টার এটাকে আসলে শো করে। কিন্তু স্থানীয় সরকারের যে গেস্টারটা আমরা দেখলাম, যেটা আসলে মোস্তফা ফিরোজ বললেন, যে এটা পুরনো আমলাতন্ত্রের বদলে দলীয়করণ, এইটা কোনোভাবেই আসলে পলিটিসাইজেশন বলা না যায়। এইটাকে বাংলাদেশের সংস্কৃতিতে আপনি স্থানীয় প্রশাসনকে নির্বাচনের আগে দলীয়করণ করলেন, এটা বোঝায়। এবং এটা স্থানীয় সরকার না, স্থানীয় শাসনটাকে আসলে আপনি ব্যবহার করতেছেন। এখন এগুলি নিয়ে যত দ্রুত সম্ভব আসলে তাদের পলিসি লেভেল থেকে এগুলি ঠিকঠাক হয়, বাংলাদেশের মানুষ যাতে অন্তত বিশ্বাস হারায় ফেলার আগে এই জায়গাগুলি তৈরি হলে ভালো। কিন্তু মানুষ বিশ্বাস হারাইতে থাকলে পরবর্তীতে আপনার ভালো কাজের অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, তো সেটার রেজাল্ট শেষ পর্যন্ত ভালো হয় না। জি, ধন্যবাদ। সরকারকে সেটা মনে রাখার জন্য অনুরোধ করব। আরও একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। জনাব হাসনাত কাইম, আপনার কাছে ফিরে আসতে চাই। সংস্কার নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে, বিরোধী দলের তরফ থেকে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে আলাপ তোলা হচ্ছে সংসদে, সেটার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত যে অবস্থান, সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা দুর্ভাগ্যজনক, মানে আমাদের এখানে কোনো কিছুই আসলে কোনো কাজে আসে না। এইটা হচ্ছে খুব মর্মান্তিক। ৭১-এর পরে বাংলাদেশে এই একেবারে একটা সুনির্দিষ্ট আকাঙ্ক্ষা নিয়ে এবার যে পরিবর্তনটা ঘটানো হলো, জাস্ট 3টা দল তাদের নিজেদের দলীয় স্বার্থে এই পুরো ব্যাপারটাকে আসলে এই জায়গায় নিয়ে এসছে। আমি এটা এখন পর্যন্ত সরকারের অবস্থানটার কোনো ধরনের ব্যাখ্যা খুঁজে পাই না। যখন ধরেন সরকার, হ্যাঁ আমি এটার সাক্ষী যে অনেকগুলো চতুরতা হয়েছে, অনেক ধরনের বিভিন্নভাবে বিএনপির সাথে আসলে ঐকমত্য কমিশনের ভেতর থেকে এক ধরনের সিদ্ধান্ত তার উপরে চাপায়া দেওয়ার কায়দা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা সত্য যে এগুলি কোনোটাই খুব বেশি তার জন্য হার্মফুল ছিল না। আর তার চেয়ে তো বড় সত্য হচ্ছে যে বিএনপি এই সমস্ত জিনিসটা পর্যালোচনা করে খুব ওয়াইজলি আসলে নির্বাচনের আগে এটাকে এন্ডোর্স করছে। তারা এই গণভোটকে এন্ডোর্স করছে, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট এই ক্যাম্পেইন করছে, এবং এটার ভেতর দিয়ে সে আসলে ঐকমত্য কমিশনের যে প্রস্তাব, গণভোটের মানে প্রশ্ন কিংবা বাস্তবায়ন আদেশের যে আসলে গণসংস্কার পরিষদের ফর্মুলা, এই সবগুলিকেই তো সে এন্ডোর্স করছে। এবং এটা হচ্ছে তার লাস্ট পজিশন। নির্বাচিত হওয়ার পরে 2/3 মেজরিটি আসার পরে যখন সেইখান থেকে সরে যায়, তখন আসলে দুর্ভাগ্যটা একদম আমাদের, মানে অভিজ্ঞতাটা এইখানে আবার সাংঘাতিকভাবে ভয় ধরায় আর কি আমাদেরকে। কারণ আমাদের এখানে 2/3 মেজরিটি নিয়ে এর আগে যারা সরকার গঠন করছে, এটা না সরকারের জন্য ভালো হয়েছে, না তাদের দলের জন্য ভালো হয়েছে, না জাতির জন্য ভালো হয়েছে। এবং এরা প্রথম দিন থেকে এখন পর্যন্ত আমি আশা করতেছিলাম যে অন্তত এই সংসদে গিয়ে তারা এটাতে একটা পজিটিভ, সবার জন্য আসলে সহনশীল কিংবা সুবিধাজনক একটা অবস্থান তারা বেছে নিতে পারবে। কিন্তু একেবারেই আইনজীবীদের মতো করে তর্ক করলো আর কি সংবিধান নিয়ে। এটা কোনোভাবে একটা পলিটিক্যাল তর্ক হলো না। পলিটিশিয়ানরা আসলে সংবিধানকে যেভাবে দেখবে একটা সমাধানের সূত্র হিসেবে, একটা সেটেলমেন্টের সূত্র হিসেবে, বিএনপি সেই জায়গাটায় কোনো ভূমিকা নিতে পারলো না। এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। আমি এখনও আশা করতে চাই যে শেষ জায়গাটা এখনও আমি ধরতে চাই যে এটা আমরা 180 দিনের টেনিয়রের মধ্যে আছি, এবং এটা আসলে এখনও পর্যন্ত অধ্যাদেশকে আসলে তারা একভাবে বিবেচনার মধ্যে নেওয়ার জায়গাগুলির মধ্যে আছে। সেই জায়গা থেকে তারা এইটাকে এখনও পর্যন্ত আসলে বাস্তবায়নের জন্যে ক্রিয়েটিভলি কোনো একটা পথ তারা বের করবে, এটা আমি আশা করতে চাই। না হলে বাংলাদেশের আসলে যারা বাংলাদেশটাকে আসলে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায়, তাদের হাতে খুব বড় রকমের একটা অস্ত্র বিএনপি তুলে দেবে, এবং ইতিহাসে আসলে এই দায় তারা আসলে বহন করতে হবে
অনেক দিন যাবৎ। সেটা বিএনপি করবে না এটুকু আশা করতে চাই আমি। এই আমার বলার জায়গা হচ্ছে এরকম। কিন্তু যে যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সংবিধানে নেই, সেই কারণে তারা করতে পারছে না, সেগুলো কি এর চেয়ে হাস্যকর কোনো যুক্তি তো হইতে পারে না। আপনি কেয়ারটেকার মানে ছিল সংবিধানে, তো বিএনপি তৈরি করছিল। কেয়ারটেকার তো একটা অ্যাপেন্ডিক্স সার্কুলার, আপনার সরকার আছে, সরকারের মধ্যে আপনি ক্ষমতা কাঠামোর বাইরে আরেকটা জিনিস নিয়ে এসেছিলেন। তো এইটা যদি বাদও দেই, আপনি সংবিধান নিজে যখন চ্যালেঞ্জের মধ্যে, সংবিধানের বৈধতা অবৈধতা যখন চ্যালেঞ্জের মধ্যে, তখন আপনি ওই সংবিধানের বৈধতা দিয়ে কিভাবে ঠিক করবেন? এই সংবিধান যখন আসলে তার সংস্কার পর্ব শেষ করবে, তখন আপনি এই সংবিধানকে এটা বৈধতা অবৈধতার জন্য মানদণ্ড হিসেবে ধরতে পারেন। এখন তো এই সরকার আসলে ক্ষমতা এসছে গণভোটে, তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সংবিধানের উপরে জনগণের যে অনাস্থা আছে, এইটাকে যে সে ফ্যাসিজমের আসলে ক্ষেত্র মনে করে এবং এইখান থেকে ফ্যাসিজমের জায়গাগুলিকে সরানোর জন্যে তার উপরে যে আসলে আস্থা রাখতে চাইছে জাতি, সেইটা সে সরাবে কিংবা নতুন কিছু জিনিস এর মধ্যে ইনসার্ট করবে। তার মানে সংবিধান নিজেই হচ্ছে একটা, এখন আর এটা বৈধতার মানদণ্ড না, এটার বৈধতার মানদণ্ড হচ্ছে জনগণ। জনগণ যদি এই সংবিধানকে বৈধ মনে করে তাহলে এটা বৈধ, না হলে বৈধ না। এইখানে যখন আসলে বলে যে এইটার মধ্যে আসলে আপনি বৈধতাটা খুঁজে বের করতে হবে এখান থেকে, এইটা আসলে হুজ্জার ওই চুটকির মতো হয় যে আসলে আপনি ঘরের মধ্যে সুই হারায়া আপনি বাইরে লাইট পোস্টের নিচে খুঁজতে গেছেন। বলা হয়েছে যে এখানে কেন খুঁজছেন? বলে ঘরে তো আলো নাই, এখানে আলো আছে এই জন্য খুঁজতেছে। তা আপনি যেই সংবিধান পরিবর্তন করবেন, সেই সংবিধানের মধ্যে এটা আছে কি না এই কথা যখন আপনি বলেন, তখন আসলে মানুষকে, আন্দোলনকে এবং এই সংগ্রামকে অবমাননা করেন। এটা করার অধিকার আসলে আপনার নাই। সংবিধানের বৈধতা জনগণ থেকে আসে, সংবিধান জনগণকে বৈধতা দেয় না। জি, ধন্যবাদ। জনাব ফিরোজ, যদি কিছু যোগ করার থাকে এই প্রসঙ্গে। দেখেন, আমি খুব সিম্পলভাবে কথা বলি যে আমরা পুরো বিষয়টা জটিল করে ফেলছি। এই জটিলতার দায়িত্ব রাজনৈতিক দলের বাইরে কারোর নেওয়ার দরকার ছিল না, বরং একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেটা দরকার ছিল, যে 15 বছর ধরে আমরা যেই কথাটা শুনেছি যে মূল রোগটা কি, রোগটা হচ্ছে যে একটা ভালো নির্বাচন হয় না। কেন নির্বাচন হয় না? যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রবর্তনের একটা মানে কি বলে প্রেক্ষাপট তৈরি করে দ্রুত নির্বাচনে যে সংসদের মধ্যেই এই ডিবেটগুলো নিয়ে এসে সংসদের নানা রকম কমিটির আছে তাদের হাতে ছেড়ে দেওয়াটা দরকার ছিল। কারণ আপনি রাজনৈতিক দলগুলোর, আমাদের এখানে যে কাঠামোগুলো, ইউনিটগুলো আছে, দেখেন আমরা একটা খুব ভালো নির্বাচন চাইছিলাম না, এখন তো আওয়ামী লীগ নাই। সেই ভালো নির্বাচন কি আসলে হয়েছে? হয়নি, কিন্তু টাকার খেলা হয়েছে। এক একটা আপনি হিসাব করেন তো, এক একটা নির্বাচনী এলাকায় কী পরিমাণ টাকার খরচ হয়েছে। এটা কি আমাদের নির্বাচন কমিশনের যে ইয়েতে যে বাজেট, মানে এক একটা প্রার্থী কত খরচ করতে পারবে, তার মধ্যে ছিল না। কি পরিমাণ টাকা, মানে যে ওই আমরা দেখলাম যে যারা খুব সততার রাজনীতির কথা বলে, সৈয়দপুর এয়ারপোর্টে যে আর জানেই না, বলে 50+ আছে, পরে দেখে যে 73 লাখ টাকা আছে। এটা তো খুব ছোট্ট, মানে একটা বিচ্ছিন্ন। এইরকম কোটি কোটি টাকা যেখানে হয়, সেখানে কাদেরকে দিয়ে কি করবেন আপনি, আমি বুঝতে পারি না। কারণ আপনি একবারে সব কিছু রেডি করে দিয়ে আপনি ছেড়ে দেবেন, মনে হয় যেন মানে গণতন্ত্র, অধিকার সব কিছু একদম পবিত্রভাবে চলবে না। এটা হবে না। আপনি এই মেয়াদে আপনি প্রথম হচ্ছে ভোটের অধিকারটা নিশ্চিত করেন, তারপরের আবার এটা চালু থাকুক, এর পরের বার আপনি আরও 2টা সংশোধনী করেন। আপনি একবারে এই 100-150 জিনিস চাপাই দিয়ে কি মানে করতে চান? এটা তো রাজনৈতিক দলগুলো রেডি না। কারণ সব কিছু শেষে গণতন্ত্রের প্রাথমিক ইউনিট হচ্ছে রাজনৈতিক দল। সেই ইউনিটগুলি অসুস্থ, জরাজীর্ণ, সেখানে গণতন্ত্র নেই। সেইগুলোকে আপনি যতক্ষণ না প্রতিষ্ঠা না করবেন, চর্চা না করবেন এবং সেই কাঠামোটা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি পার্লামেন্টে আপনি এরকম জিনিস পাবেন না। সংবিধানের পরিবর্তন করার মধ্য দিয়ে আপনি কী করবেন সেটাও অস্পষ্ট। মানে আমার এই মুহূর্তের 15 বছরে আমার চাহিদাটা কী ছিল, আমি যেটা মানে রাজনৈতিক দলের মুখ থেকে শুনছি যে তারা একটা নির্বাচন চাইছে, স্বচ্ছ নির্বাচন, পরিষ্কার নির্বাচন, দল নিরপেক্ষ নির্বাচন, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনি ওইটার উপরে কনসেন্ট্রেট করার দরকার ছিল।
এর বাইরে আরও অনেক অসংখ্য জিনিস সবগুলি দরকার, কিন্তু আপনি এইভাবে পারবেন না। এটা আস্তে আস্তে আপনাকে বাড়তে হবে, কারণ আপনি তো প্রথম যে পরীক্ষায় আপনি সেখানে তো ফেল করছেন, আপনার নির্বাচনটাই তো হয়নি। প্রত্যেকটা দল বলতেছে যে এটা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে জামাত বলতেছে ঠিক না হলে আমরাই ক্ষমতা দিতে পারতাম। তার মানে পুরো নির্বাচনটাই তো ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ঢুকাই দিচ্ছেন, টাকার খেলা বন্ধ করতে পারেনি। তো এইসব জিনিসগুলি ঠিক না হইলে আপনি অন্য জায়গায় খুব একটা মানে বেহেশতখানা বানায় ফেলবেন সংবিধানকে, এটা হবে না। জি, জনাব দীপু যদি আর কিছু যোগ করার থাকে। বিতর্কটা কি নিয়ে? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, এর জন্যে সংবিধান সংস্কার পরিষদ, বিতর্কটা শুরু হলো কিন্তু এইখান থেকে। এখন প্রশ্ন যদি এটা হয় সংবিধানের দরকার নাই, জনগণই সংবিধান, তাহলে জনগণ ম্যান্ডেট দিয়েছে কি? জনগণ ম্যান্ডেট দিয়েছে বাংলাদেশে 300 আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবে, তাদের কাজ কি? আইন প্রণয়ন করা। নির্বাচিত হয়েছে। বিএনপি বিষয়টাকে বিতর্কের জায়গায় নিয়ে নেবে কেন? বিএনপি তো তার জায়গা মতো চলতেছে। আমাদের দুজন সংসদ সদস্য এট দ্য সেম টাইম মন্ত্রী 2 দিন বক্তব্য রেখেছেন এর উপরে, মোটামুটি যেটা জাতির সামনে এসছে। একটা হলো সংবিধানে পার্লামেন্টে বসে আমাদের স্থায়ী কমিটির সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংবিধানের রেলেভেন্ট ব্যাখ্যাগুলো দিয়েছেন যে এই বিষয়টি কোনোভাবে উত্থাপিত হতে পারে। তিনি বলেন নাই এই বিষয়গুলো সংসদে উত্থাপিত হবে না, কোনোভাবে হতে পারে। র্যাটিফিকেশনের কথা তো বলেই দেওয়া আছে, এই যে 133টা অধ্যাদেশ এগুলো আসবে, জুলাই জাতীয় সনদ সংসদে আসবে। আসবার পরে যেমন মুখ্যমন্ত্রী ভাই বলতেছিলেন যে সংসদের অনেকগুলো কমিটি থাকে, কমিটিগুলোতে ভাগ 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 হয়ে যাবে, তারা বাছাই করবে কোনটা হবে কোনটা হবে না, কোনটা হওয়া উচিত জাতীয় স্বার্থে, কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত নয়। আমাদের মাননীয় আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব গতকালকে যে বলছেন যে আমরা জুলাই জাতীয় সনদের আঙ্গিকেই চলতে চাই এবং সেভাবে আলোকিত হতে চাই। তাহলে আমরা এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আমরা এর থেকে আলাদা হয়ে গেলাম এবং জাতি এই ক্ষেত্রে আমাদের জন্য হতাশ হয়ে যাবার তো কোনো প্রয়োজনীয়তা নেই। বিষয়টা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা অর্ডারের, যেটা নিয়ে মূল বিতর্কটা তৈরি হয়েছে। এই অর্ডারটা বুঝতে হবে যে রাষ্ট্রপতির কোন কোন হুকুম দেওয়ার ক্ষমতা আছে এবং কখন আছে। রাষ্ট্রপতি উনি কি সংবিধানের ঊর্ধ্বের কোনো মানুষ? নিশ্চয়ই নন। উনি একাত্তর জাতীয় সংসদ নির্বাচনে যে পার্লামেন্টের মেম্বাররা হয়েছেন সেই মেম্বারদের ভোটে সংবিধানের নিয়ম অনুযায়ী তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ফর দ্য নেক্সট 5 years। এরপরে তাকে যদি সরাই দেওয়া হয়, সেটা সরাই দেওয়ার প্রক্রিয়া আছে, সরাই দেওয়া হবে। কিন্তু এই যে রাষ্ট্রপতি যেহেতু সংবিধানের মধ্যে আছেন, তিনি আদেশ দিতে পারবেন সংবিধান অনুযায়ী। রাষ্ট্রপতির কোনো আদেশ কিন্তু অস্থায়ী এবং ক্রান্তিকাল ছাড়া যদি সংসদ কার্যকরী না থাকে দেওয়ার কোনো এখতিয়ার নাই। জি, তিনি কি আদেশ দেবেন? সংবিধান সংস্কারের জন্য আদেশ দেবেন না, তারপরে একটা সংবিধান সংস্কার আহ্বান করা হবে পরিষদের মিটিং। জনাব কায়েম যেটা বলছিলেন যে এই সবকিছু মেনেই তো বিএনপি গণভোটের জন্য ক্যাম্পেইন করেছে। কোনটা মেনেছে? যেটা মানা যাবে, অধ্যাদেশ মানা যাবে। অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা আছে প্রেসিডেন্ট। রাষ্ট্রপতির আদেশ দিয়ে তো গণভোট আদেশ দিতে পারবে না, সেটা দিয়ে তো গণভোট আমি মেনে নিলে তো আমি কে? যারা বসছিলেন এই যে আমাদের এই যে দীর্ঘ সময় ধরে যারা এই এটা করলেন, কি যেন বলে হয়, জুলাই জাতীয় সনদ তৈরি করছেন, আর দ্য রিপ্রেজেন্টেটিভ পিপল। জি, আজকের মতো আসলে সময় অনেক একেবারেই ফুরিয়ে গেছে, আর সময় থাকলে এটা হয়তো আমরা চালিয়ে নিতে পারতাম। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের কাছেও ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আজকে।